ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষা আর কয়েকদিন পরে। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা ইতিহাসের এমন কিছু হিডেন টপিক আলোচনা করব যা তোমাদের সিলেবাসে মেনশন তো করে দেওয়া রয়েছে, কিন্তু পাঠ্য বইয়ে সেই সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করা হয়েছে এবং এইখান থেকে অবশ্যই প্রশ্ন আসবেই আসবে, 100% আসবে। সুতরাং তোমাকে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, বিনা স্কিপ করে দেখতে হবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। প্রথম চ্যাপ্টারে তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে যেমন ট্রাভেলার্সদের ইতিহাস অর্থাৎ যাত্রীদের বিবরণ, সেরকমই কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে 10 থেকে 17 শতাব্দীতে ভারতে সমাজ, সংস্কৃতি, ধর্ম সম্পর্কে আলোচনা। আজকে আমরা এই টাইম পিরিয়ডটাকে আলোচনা করব, 10 থেকে 17 সেঞ্চুরি। ঠিক আছে, এই টাইম পিরিয়ডটাকে আলোচনা করব। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে। আমরা প্রথমে পাল যুগ সম্পর্কে জানি। পাল যুগের ধর্ম কি ছিল? এইখানকার রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, তাহলে তারা বৌদ্ধ ধর্ম বিশ্বাস করত। এদের মুদ্রায় অর্থাৎ পাল রাজাদের মুদ্রায় বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন ছিল। প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধের ধর্মচক্র প্রবর্তন কাদের মুদ্রায় দেখা যায়? পাল রাজাদের। এই পাল রাজারা নিজেদের পরম সৌগত বলে দাবি রাখত, মানে তাদের পরম সৌগত ছিল উপাধি। এছাড়াও ছিল পরম ভট্টারক। পরম ভট্টারক অনেক নিয়েছে, কিন্তু পরম সৌগত স্পেসিফিকভাবে পাল যুগের। তোমাদের যদি প্রশ্ন আসে যে এদের মধ্যে পাল যুগের উপাধি কোনটি, তাহলে পরম সৌগত কিন্তু অবশ্যই অপশনে থাকবে। পাল রাজারা বর্ণাশ্রম মানত। বর্ণাশ্রম কি জিনিস মনে আছে? 4টা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা ওরা কঠোরভাবে মানত। ঠিক আছে। এছাড়াও পাল যুগে সূর্য পূজার প্রসার ঘটে। প্রশ্ন কিন্তু আসতে পারে যে সূর্য পূজার প্রসার কোন যুগে ঘটে? পাল যুগে। পাল যুগের ধর্ম সম্পর্কে এগুলি অবশ্যই মনে রাখবে। এবার স্থাপত্য ও ভাস্কর্য। পাল রাজা কুমার পাল, তিনি নালন্দা বৌদ্ধ বিহার বানিয়েছিলেন। পাল রাজা ধর্মপাল, তিনি বানিয়েছিলেন বিক্রমশিলা ইউনিভার্সিটি ভাগলপুরে, গঙ্গা নদীর তীরে। এই বিক্রমশিলা বিহারে তন্ত্র শিক্ষা দেওয়া হতো বা তন্ত্র সাধনা করানো হতো। ঠিক আছে। আবার রাজশাহীতে সোমপুরা ইউনিভার্সিটি বা সোমপুরা বিহার বানানো হয়েছে এবং এখানে একটি মন্দির তৈরি হয়েছে যেটা পোড়ামাটি ও কাদার গাঁথনি। শিল্পর মধ্যে কি মনে রাখবে? পাল যুগে বস্ত্র শিল্প ছিল খুবই উন্নত। বিভিন্ন বিদেশি যাত্রী যেমন আল মাসুদি, সুলেমান, এরা বস্ত্র শিল্পে প্রচুর প্রশংসা করেছে এবং এরা বলেছে যে একটি আংটির মধ্যে দিয়ে পুরো কাপড় চলে যেত, এত নরম ছিল। এবার সাহিত্যকরদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সন্ধ্যাকর নন্দী। তিনি কে ছিলেন? মদন পালের সভাকবি। তিনি কেন উল্লেখযোগ্য? তিনি লিখেছিলেন রামচরিত। রামপাল এবং ভগবান শ্রী রামচন্দ্রকে মিলিয়ে তিনি লেখেন রামচরিত এবং এর জন্যই তিনি নিজেকেই নিজে উপাধি দেন কি? কলিকালের বাল্মীকি। প্রশ্ন আসতে পারে যে কলিকালের বাল্মীকি কাকে বলা হয়? সন্ধ্যাকর নন্দীকে। কে উপাধি? সে নিজে উপাধি নিছে। পাল যুগ সম্পর্কে এগুলি অবশ্যই মনে রাখবে। এবার সেন যুগ। সেন রাজারা কি কি উপাধি নিয়েছিলেন? পরম ভট্টারক, পরমেশ্বর, মহারাজাধিরাজ। এছাড়াও বিজয় সেন উপাধি নেয় অরি, বৃষভ, শঙ্কর। বল্লাল সেন উপাধি নেয় অরি, নিশঙ্ক, শঙ্কর। বিশ্বরূপ সেন উপাধি নেয় অরি, বৃষভাঙ্ক, শঙ্কর। এছাড়াও
অশ্বপতি, গজপতি, এগুলি। তোমাদের যদি বলে সেন রাজাদের উপাধি কোনগুলি, এদের মধ্যেই একটি থাকবে। ঠিক আছে, সেন রাজাদের বিভিন্ন কর্মচারী ছিল। কি কি? মহা, ধর্মা, দক্ষ। এটা কি কাজ করতো? এরা বিচারপতি ছিল। মহা, মুদ্রা, ধিকৃত। এরা ছাড়পত্র দিত, বিভিন্ন ছাড়পত্র বা পাসপোর্ট। তারপরে মহা, সর্বাধিকৃত। তারপর মহা পটালিক, এটা ছিল সরকারি মহাপেজখানার সদস্য। মহাপেজখানা মানে বোঝো, যেখানে সরকারের বিভিন্ন কাগজপত্র থাকে, সেটাকে মহাপেজখানা বলে। ঠিক আছে, এছাড়াও ছিল মহা প্রতিহার, এটা হস্তি বাহিনীর প্রধান। এই কর্মচারীদের নাম কিন্তু অবশ্যই মনে রাখবা, তোমাদের ডান দিক বা দিকেও কিন্তু মিলাতে পারে। এবার সাহিত্য। সেন রাজারা নিজেরাই অনেক সাহিত্যকার ছিলেন, নিজেরা বিদ্বান ছিলেন। সেন রাজা বল্লাল সেন, তিনি দুটি গ্রন্থ লেখেন, দানসাগর ও অদ্ভুত সাগর। দানসাগর তিনি কমপ্লিট করলেও অদ্ভুত সাগর কিন্তু তিনি কমপ্লিট করে যেতে পারেননি। অদ্ভুত সাগরের কাজ তিনি শুরু করেছিলেন 1768 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপরে এটা কমপ্লিট করাকে বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন। তোমাদের অ্যাসাইনমেন্ট নিজেরা কিন্তু আসতে পারে যে অদ্ভুত সাগর শুরু করেছিল বল্লাল সেন, শেষ করেছিল লক্ষণ সেন। এছাড়া বল্লাল সেন আরও কিছু গ্রন্থ লেখে, যেমন আচার সাগর, প্রতিষ্ঠা সাগর, ব্রত সাগর। লক্ষণ সেনের সভায় পঞ্চরত্ন ছিলেন, মানে 5 জন কবি ছিলেন। কে কে? জয়দেব, ধৈ, উমাপতি, চরণ বা শরণ, গোবর্ধন। জয়দেব লিখছে গীত গোবিন্দ, ধৈ লিখছে পবনদূত। এই পবনদূত কালিদাসের যে মেঘদূত ছিল তার অনুকরণে লেখা। সাহিত্য ক্ষেত্রে এগুলি অবশ্যই মনে রাখবে, কবি এবং তার রচনা অবশ্যই মনে রাখবে, তোমাদের কিন্তু ম্যাচ করতে পারে। এবার ধর্ম। সেন রাজাদের ধর্ম কি ছিল? সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন। এই সময় কৌলিন্য প্রথা চলে। ঠিক আছে, কৌলিন্য প্রথা কি? কৌলিন্য প্রথা হচ্ছে উঁচু জাতি নিচু জাতি। ঠিক আছে, ওই বর্ণাশ্রমের মতনই। একটা জিনিস মনে রাখবে, পাল ও সেন এই দুটি যুগেই জমি ছিল প্রধান আয়ের উৎস। ঠিক আছে, এবং ধান ছিল মুখ্য ফসল। এগুলি মনে রাখবে। এবার আমরা চোল বংশ সম্পর্কে জানব। এই চোল বংশ স্থাপন কে করে? বিজয়ালয়। ঠিক আছে, চোল রাজারা বিভিন্ন উপাধি নিয়েছিল। কি কি? চক্রবর্তীগল, চোল মার্তণ্ড, পাণ্ডকুলাসনী, গঙ্গাইকোণ্ড, ত্রিভুবন সম্রাট। এই গঙ্গাইকোণ্ড উপাধি নিয়েছিল প্রথম রাজেন্দ্র। চোলদের রাজধানী প্রথম ছিল তাঞ্জাবুর, পরে হয় কাঞ্চিপুরম, এবং রাজেন্দ্র চোলের সময় হয় গঙ্গাইকোণ্ড। এগুলি মনে রাখবে। কাঞ্চিপুরম হয় রাজরাজের সময়, আর তাঞ্জাবুর হয় বিজয়ালয়ের সময়। এবার আমরা চোল শাসন ব্যবস্থা সম্পর্কে জানব। চোলদের গ্রামীণ শাসন ব্যবস্থা সম্পর্কে জানি। গ্রামীণ শাসন ব্যবস্থা। চোলদের গ্রামীণ শাসন ব্যবস্থা ছিল স্বশাসিত। এই গ্রামীণ শাসন ব্যবস্থার কাঠামোকে 3টি ভাগে ভাগ করা হতো। কি কি? এক হচ্ছে উর, যাকে বলা হয় সাধারণ সভা। 2 নাম্বার মহাসভা। ঠিক আছে, বা সভা, একে বলা হয় পেরুঙ্গরি। 3 নাম্বার নগরম। এই নগরম হলো ব্যবসায়ীদের সমিতি। বোঝা গেল? এই যে প্রথম উর, সাধারণ সভা, কার্য সমিতিকে কি বলা হয়? অরুঙ্গলি। মহাসভা, এই পেরুঙ্গলি,
এর সদস্যকে কি বলা হয়? পেরুমক্কল। এই চোল প্রশাসনকে 6টি ভাগে ভাগ করা হয়। এই 6টি কি কি? রাজ্য, ভালো করে মনে রাখবে, মন্ডলম, বলনাডু, নাডু, স্থল, গ্রাম। গ্রাম হচ্ছে চোল প্রশাসনের সব থেকে ছোট একক। দেখো 6টাই আছে, 1 2 3 4 5 6। রাজ্য হচ্ছে সমস্ত রাজ্য। রাজ্যকে ভাঙ্গে বানানো হয় মন্ডলম, অর্থাৎ প্রান্ত, ছোট ছোট প্রান্ত। এই প্রান্তকে ভাঙ্গে বানানো হয় জেলা, অর্থাৎ বলনাডু। জেলার ছোট একক নাডু বা একে কোট্টম বলা হয়। তারপর স্থল হলো মহকুমা, আর গ্রাম তো গ্রামই। এছাড়াও চোল সাম্রাজ্যে কিছু কার্যনির্বাহক সমিতি রয়েছে, যাদের বলা হয় বাড়িয়াম। এবং এই বাড়িয়ামের সদস্যদের বলা হয় বাড়ি ওই পেরুমক্কল। নামগুলো একটু টাং টুস্টার লাগতে পারে, ঠিক আছে, সাউথের নাম তো। এই বাড়িয়ামের সদস্যজন কত ছিল? 30 জন। প্রত্যেক গ্রামের থেকে একজনকে নেওয়া হতো। এই বাড়িয়ামের মেন সমিতিগুলি কি কি ছিল? সংবৎসর বাড়িয়াম, তট্ট বাড়িয়াম, এরি বাড়িয়াম। সংবৎসর বাড়িয়াম হচ্ছে সারা বছর কাজ করবে, তট্টু বাড়িয়াম মানে উদ্যান সমিতি, আর এরি বাড়িয়াম মানে জল সমিতি। এছাড়াও মনে রাখবে যে নাডুর যে সমিতি ছিল তাকে বলা হয় নট্টার। প্রশ্ন আসতে পারে যে নট্টার কি? নাডুর সমিতি বা নাডুর স্থানীয় সভা। এই গ্রাম সভার কাজ কি কি ছিল? গ্রামের যাবতীয় জিনিসপত্র দেখা, বিবাদের মীমাংসা করা, এইসব কাজ ছিল গ্রাম সভার। চোল প্রশাসনের উচ্চ শ্রেণীকে বলা হতো পেরুন্দনম, আর নিম্ন শ্রেণীকে বলা হতো শিরুন্দনম। এটি মনে রাখবে, হ্যাঁ। এবার চোল রাজাদের ধর্ম সম্পর্কে জানি। চোল রাজারা শৈব ছিল। যেমন চোল রাজরাজ তাঞ্জাউরে বৃহদেশ্বর মন্দির বানায়, এটি শিব মন্দির। রাজরাজের ছেলে প্রথম রাজেন্দ্র চোল, তিনি গঙ্গাইকোন্ড, সেখানে গঙ্গাইকোন্ডপুরম মন্দির বানায়। এই রাজরাজই চোল সাম্রাজ্যে নৌবাহিনী স্ট্রং করেছিল, শক্তিশালী করেছিল। তিনি শ্রীলঙ্কা জিতেছিলেন। এই চোলরাই নটরাজ মূর্তি দিয়েছিল। প্রশ্ন আসতে পারে যে নটরাজ মূর্তি কাদের দেও? চোলদের। চোল মন্দিরে দেবদাসী প্রথা ছিল। মন্দিরকে দেও জমিকে বলা হতো দেবদান, আর ব্রাহ্মণকে দেও জমির নাম ছিল অগ্রহার। ঠিক আছে, এই অগ্রহার জমি কিন্তু করমুক্ত ছিল না। চোল যুগে সতীর প্রমাণ পাওয়া গিয়েছে, অর্থাৎ সতীদাহ প্রথা কে করেছিল? সুন্দর চোলের স্ত্রী। চোল রাজাদের প্রাপ্ত করকে ইরাই কডমই বলা হতো। এছাড়াও চোল শাসন সম্পর্কে আমরা জানতে পারি উত্তর মেরু লেখো, এটা চোলদেরই। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে চোলদের শাসন সম্পর্কে কোথা থেকে জানা যায়? উত্তর মেরু লেখো। চোল শাসন সম্পর্কে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, তোমরা অবশ্যই মনে রাখবে এগুলো। এবার দেখো, তোমাদের যেহেতু 10 থেকে 17ই সেঞ্চুরি বলে দেওয়া রয়েছে, এই টাইম পিরিয়ডে কিন্তু সুলতানি এবং মুঘল দুটি যুগই রয়েছে। এই দুটো যুগের উল্লেখযোগ্য ঘটনাগুলি কিন্তু তোমাদের জানতেই হবে। যেমন সুলতানি যুগে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা ইকতা ব্যবস্থার প্রচলন কে করে? ইলতুৎমিশ। আর এই ইকতার কর্মচারীকে কি বলা হয়? মাকতি। এগুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ। আর এরপর কুতুব মিনার নির্মাণ হয়। কুতুব মিনার নির্মাণ শুরু কে করে? কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশ সোনা, রূপা, তামার মুদ্রা চালু করে। রূপার মুদ্রাকে কি বলে? টঙ্কা। আর তামার মুদ্রাকে কি বলে? জিতল। মনে রাখবে। এরপর আমরা চলে আসি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু
বাজার নিয়ন্ত্রণ করে। দাগ ও হুলিয়া প্রথা চালু করে। দাগ ও হুলিয়া প্রথা কি? তখনকার দিনে কর্মচারীরা খুব বেইমানি করত এবং এর জন্য কি করেছিল, যেই সব অশ্ব মানে ঘোড়া কর্মচারীকে দেওয়া হবে সেই সব ঘোড়ার কানের পাশে স্পেসিফিক দাগ থাকতো চিহ্ন দেওয়ার জন্য, এবং খাতায় রেজিস্টারে লিখে রাখতো যে এই রঙের ঘোড়া এবং এর কানে বা পায়ের গোড়ায়, ঠিক আছে, এইখানে চিহ্ন আছে। এবং হুলিয়া, সেই সৈন্য, যেই সৈন্যটি ওই ঘোড়াটি নিত তার হুলিয়া চোখ, নাক, কান, নাম সব বর্ণনা লিখে রাখতো, ঠিক আছে, মানে বলতে গেলে এখনকার দিনে ফটোকপি। বাজার নিয়ন্ত্রণ নীতি। এবার তিনি বিভিন্ন কর্মচারী নিয়োগ করেন। কি কি? দেওয়ান ই ওয়াজিরাত অর্থাৎ উজির, দেওয়ান ই ইশা এটা হচ্ছে পত্রাচার, করসপন্ডেন্স, বিভিন্ন জায়গায় পত্রাচার, চিঠি লিখতে হবে। তারপর দেওয়ান ই রসালত, প্রতিবেশী রাজ্যদের চিঠিপত্র পাঠানোর জন্য। এখন তোমরা বলতে পারো তাহলে দেওয়ান ই ইশা ও দেওয়ান ই রসালত কি এক? না, দেওয়ান ই ইশা হচ্ছে করসপন্ডেন্স অর্থাৎ রাজকীয় আদেশ, রাজকীয় চিঠি, এটা হচ্ছে এরা লিখতো এবং সেটাকে পাঠাইতো কে? দেওয়ান ই রসালত। আরিজ, আরিজ হচ্ছে সেনা, প্রধান সেনা বিভাগ। বারিদ হচ্ছে গুপ্তচর। কোহি, আলাউদ্দিন খলজি কৃষকদের সাহায্যের জন্য একটি বিভাগ খুলেছিল যার নাম কোহি, এবং এই বিভাগকেই মোহাম্মদ বিন তুগলক নাম দেয় দেওয়ান ই আমির কোহি। এবার মোহাম্মদ বিন তুগলক টোকন মুদ্রা জারি করে, ঠিক আছে, কাগজি মুদ্রা। তিনি সব তার মুদ্রা, অন্য সব মুদ্রা ফেলিয়ার হয়ে যায়, তারপর তিনি কাগজি মুদ্রা জারি করে, এটা আসতে পারে। ফিরোজ শাহ তুগলক তিনি দাস ব্যবস্থা চালু করেছিলেন, চালু তো করেছিল, দাস ব্যবস্থাকে আরো উঁচুতে নিয়ে গিয়েছিল, দাস গিফটে দিত। এবার মুঘল যুগের কিছু কর্মচারী সম্পর্কে জেনে নাও। আকবর কিছু কর্মচারী নিযুক্ত করে, যেমন ওয়াকিল কে ছিল? মুঘল বাদশাহের পরই যে কর্মচারীর স্থান ছিল তা ছিল ওয়াকিল। তারপর ছিল উজির। এই ওয়াকিল পদটি শেষ হয়ে তারপর উজির হয়। উজির হচ্ছে প্রধানমন্ত্রী। তারপর মীর বক্সি, সৈন্য প্রধান। হ্যাঁ, সাদার উল সুদুর, এটা হচ্ছে কাজী অর্থাৎ বিচারক। দারোগা, আতিশ, এটাকে আতিশ বলা হতো, মীর ই আতিশ। মুহতাসি, এটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়, মানে সবাই যাতে সবার ধর্ম ঠিকঠাক কাজ করতে পারে সেই অফিসার। আকবর একটি ধর্ম প্রবর্তন করেছিল, সুলহকিল নীতি অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। এই মুহতাসি অফিসার সেদিকে কাজ করত। মীর আরো, যেটা হচ্ছে আপিল বিভাগ। তারপর হচ্ছে সুবার যে কাজকর্ম করতো তাকে বলতো সুবাদার। এই কর্মচারীর নামগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। এই ছিল প্রথম চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ রিভিশন। প্রথম চ্যাপ্টারের ফার্স্ট পার্টও করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এছাড়াও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।